নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের অধ্যায় ১১ চলতরিৎ নিয়ে। চলতরিৎের ম্যাথ আমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। আজকে আমরা চেষ্টা করব এই কঠিন বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন করার এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝানোর। আশা করি আজকের ক্লাসটি করার পর সার্কিটের ম্যাথ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। চলুন শুরু করা যাক। আমরা অধ্যায় ১১ এর কেবলমাত্র আজকে সার্কিটের যে কোনো ম্যাথ আমরা কিভাবে সহজে করতে পারবো সেটা আলোচনা করব। সার্কিটের ম্যাথ করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তুল্যরোধ। প্রথমেই আমরা জানি তুল্যরোধ নিয়ে। তুল্যরোধ কাকে বলে? কোনো বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করে যদি বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য একই থাকে তবে ওই রোধটিকে ওই বর্তনীর তুল্যরোধ বলা হবে। আমরা যদি এই বর্তনীর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি বর্তনীর তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য 20 ভোল্ট এবং R1 এবং R2 মানের দুইটা রোধ নিয়েছি। প্রতিটি রোধের মান 2 ওহম করে। তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো 5 অ্যাম্পিয়ার। এই দুইটা রোধের পরিবর্তে আমি যদি 4 ওহম মানের একটি রোধ ব্যবহার করি তাহলেও আমি দেখতে পাবো বর্তনীর তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার। তাহলে এই আরএস রোধটিকে এই দুইটা রোধের তুল্যরোধ বলা হবে। এবার আমরা এই বর্তনীর দিকে তাকাই। আমরা এখানে দুটি রোধ নিয়েছি, R1 এবং R2, এবং প্রতিটি রোধের মান 2 ওহম করে। তাহলে আমরা দেখতে পাবো এই বর্তনীর তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার। এই দুইটা রোধের পরিবর্তে আমি যদি RP1 ওহম মানের একটি রোধ ব্যবহার করি তাহলেও বর্তনীর তড়িৎ প্রবাহ পাবো 5 অ্যাম্পিয়ার। তাহলে এই RP-কে এই R1 এবং R2 এর তুল্যরোধ বলা হবে। আশা করি বুঝছি। এখন আমরা দেখি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী। কোন বর্তনীকে আমরা শ্রেণী বর্তনী বলবো এবং কোন বর্তনীকে আমরা সমান্তরাল বর্তনী বলবো। শ্রেণী বর্তনীতে আমাদের তড়িৎ প্রবাহ একই থাকবে এবং বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। প্রথমত আসি আমরা কিভাবে শ্রেণী বর্তনী চিনব। আমরা যদি এভাবে নামকরণ করি, সার্কিটের ম্যাথ করার জন্য আমরা একটু পরেই আলোচনা করব। আমাদের নামকরণ বিষয়টা বুঝতে হবে, বিন্দুর নামকরণ। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা জানি তড়িৎ প্রবাহ প্লাস থেকে শুরু হবে এবং এই দিক এই পথে ঘুরবে। আমরা নামকরণ এভাবে করব, এদিক থেকে নামকরণ শুরু করব। এই বিন্দুটার নাম দিলাম আমরা এ, এবং আমরা এখানে একটা রোধ পেয়েছি। তাহলে এটা যখনই রোধ পাবো দেন তার নাম পরিবর্তন হবে। তাহলে এটার নামকরণ করলাম আমরা বি। আবার রোধ পেলাম, তাহলে এটার নামকরণ করব সি। এখন আমরা দেখি যে R1 রোধটা এ বি এর মধ্যে আছে, R2 রোধটা বি সি এর মধ্যে আছে। তাহলে এ বি সি এর মধ্যে আছে, তাহলে R1 এবং R2 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আমরা যদি এভাবে নাও করতে চাই, আমরা যদি এভাবে আলোচনা করি, এটা প্লাস মাইনাস, যখন প্লাস মাইনাস আকারে যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায় বা শ্রেণী বর্তনী। এই শ্রেণী বর্তনীতে তড়িৎ প্রবাহ একই থাকবে, অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে ঠিক একই পরিমাণ তড়িৎ এই রোধের মধ্য দিয়েও প্রবাহিত হবে। কিন্তু এই রোধের বিভব পার্থক্য এবং এই রোধের বিভব পার্থক্য সমান হবে না। এবার আসি আমরা সমান্তরাল বর্তনীতে। সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন, বিভব পার্থক্য একই। এখন আসি সমান্তরাল বর্তনী কিভাবে চিহ্নিত করব। আমরা একটু আগেই দেখলাম যে বিন্দুর নামকরণ। আমরা জানি এটা প্লাস মাইনাস, তড়িৎ প্রবাহ এই দিক থেকে শুরু হবে। এই বিন্দুটার নাম দিলাম আমরা এ। যখনই রোধ পাবো নাম চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই বিন্দুটার নাম বি। এখন খেয়াল করি এইখানে কি কোনো রোধ আছে? এই কয়েকটাতে কোনো রোধ নাই, তাহলে এই প্রত্যেকটা বিন্দুর নাম আমরা কি বলতে পারি? বি। এখন আমরা দেখি এ ও বি এর মধ্যে কয়টা রোধ আছে? দুইটা রোধ, একটা দুইটা। তাহলে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে তারা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আমরা সমান্তরাল বর্তনী কিভাবে চিনব? দুটি বিন্দুর মধ্যে একাধিক রোধ থাকলে ওই রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এ এবং বি এর মধ্যে R1 R2 একাধিক রোধ আছে, তাহলে এই R1 এবং R2 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আমরা যদি এভাবে বুঝতে না চাই, আমরা যদি এভাবে চেষ্টা করি যে
এই রোধের এই প্রান্তটা প্লাস, এটা মাইনাস, এই রোধের এই প্রান্তটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস প্রান্তগুলো একটা বিন্দুতে, মাইনাস প্রান্তগুলা আরেকটা বিন্দুতে, এভাবেও যদি যুক্ত থাকে তাহলে ওই রোধগুলা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আশা করি বুঝছি। সমান্তরাল সমবায়ে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বিভব পার্থক্য একই, অর্থাৎ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই হবে। এই কয়েকটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব সার্কিটের ম্যাথ করার জন্য আমাদের যে বিষয়গুলা মাথায় রাখ, আমি এখানে লিখে রেখেছি যে প্রথমত আমাদের যেটা জানতে হবে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ। আমরা সার্কিটে এই চিহ্নগুলো দেখব, যে বড় দাগটা আছে এটা হবে প্লাস এবং এটা হবে আমাদের মাইনাস। এই প্লাস অর্থ তড়িৎ প্রবাহের দিক হবে এই দিক থেকে এই দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এই দিক থেকে ঘুরে পুরো বর্তনী ঘুরে এদিকে আসবে। আশা করি বুঝছি। তাহলে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ। সেকেন্ড পয়েন্ট, বিন্দুর নামকরণ। আমরা কিভাবে বিন্দুর নামকরণ করব? আমরা প্রথমে এখান থেকে নামকরণ করা শুরু করব। এই বিন্দুটার নাম দিলাম আমরা এ, এবং আমাদের মাথায় রাখতে হবে যখনই রোধ পার হবে তখনই বিন্দুর নাম চেঞ্জ হবে। তাহলে এটা এ, আমরা একটা রোধ পেয়েছি R1, তাহলে এই বিন্দুটার নাম হবে কি বি। খেয়াল করে দেখি যে এই এতটুকুর মধ্যে তো কোনো রোধ নেই, তাহলে এই বিন্দুটাও এ, এই বিন্দুটাও এ, এবং এই কয়েকটা পয়েন্টের মধ্যে এই এতটুকুর মধ্যে কোনো রোধ নেই, তাহলে এই প্রত্যেকটা বিন্দুর নাম বি। এবার আসি, এখানে আমরা রোধ পেয়েছি, তাহলে এটার নাম সি। এখন আমরা সেকেন্ড পয়েন্টটা দেখব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা এখানে লিখছি বিন্দুর নামকরণ। এই সার্কিটের ম্যাথ করতে গেলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, আমি এটাকেই বলছি, বিন্দুর নামকরণ করতে হবে। বিন্দুর নামকরণ করতে পারলে আমরা কোথায় কারেন্টটা ভাগ হচ্ছে, কোথায় কারেন্ট মিলিত হচ্ছে, এবং কোন রোধগুলা শ্রেণীতে আছে, কোন রোধগুলা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, আমরা সেটা বুঝতে পারবো। আমরা দেখি শুরু থেকে আমরা নামকরণ শুরু করব। আমরা এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম আমরা এ। এরপরে যখনই রোধ পাবো আমরা কিন্তু নাম চেঞ্জ করে দিব। আমরা এখানে একটা রোধ পেয়েছি R1, তাহলে এই প্রান্তটার নাম কি দিব? আমি ধরলাম বি, এই প্রান্তটা বি। এখন খেয়াল করি এই এতটুকুর মধ্যে কিন্তু আর কোনো রোধ নেই, তাহলে এই প্রত্যেকটা বিন্দুর নাম কি বি। তাহলে এই এতটুকুর মধ্যে কি কোনো রোধ আছে? নেই, তাহলে এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, এবং এখানকার প্রত্যেকটা পয়েন্টের নাম কি হবে? বি। আশা করি বুঝছি। এবার আমরা এখানে আসি, এখানে আমরা রোধ পেয়েছি, তাহলে এই বিন্দুটার নাম আমরা সি দিলাম, ধরে নিলাম এই বিন্দুটার নাম সি। তাহলে এই বিন্দুটা, এখানে তো আবার রোধ পেয়েছি, তাহলে এই বিন্দুটার নাম কি হবে? তাহলে এই বিন্দুটার নাম দেব আমি ডি। কিন্তু এটা আমরা করব না, আমার সেক্ষেত্রে বিষয়টা আসবে বি ডি তারপরে সি। আমরা যদি সিকোয়েন্সটা দেখি, বি এর পরে সি আসবে, সি এর পরে ডি আসবে, তাহলে এটা একটু খারাপ দেখাচ্ছে। আমরা এই জন্য নামকরণটা এইভাবে করব, এই বিন্দুটার নাম আমরা সি দিব না, আমরা এই বিন্দুটার নাম দিব সি। দেন আমরা এই বিন্দুটার নাম দিলাম ডি। এখন যদি দেখি যে প্রত্যেকটা বিন্দুর নাম কিন্তু ডি, কারণ এখানে কোনো রোধ নেই, তাহলে প্রত্যেকটা বিন্দুর নাম ডি। আমরা আবার আরেকটা রোধ পেলাম R7, তাহলে এই পয়েন্টটার নাম কি হবে? ই। আশা করি বুঝছি। এবার আমরা আসি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে আমাদের বলা আছে সমান্তরাল ও শ্রেণী সমবায় চিহ্নিত করতে পারা। আমরা একটা কনসেপ্ট লিখে রেখেছিলাম একটু আগেই, যে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে সেই রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। খেয়াল করে দেখি এ এবং বি এর মধ্যে কয়টা রোধ আছে? এই R1 ও এ ও বি এর মধ্যে আছে, এবং R2 ও এ এবং বি এর মধ্যে আছে।
তাহলে এই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আর একটু খেয়াল করি যে বিসি, এই বিসি এর মধ্যে কিন্তু আর কোনো রোধ নেই, কিন্তু বি এবং ডি এর মধ্যে R3 আছে, R4, R5 আছে এবং R6 আছে। তাহলে এইখানে যতগুলা রোধ আছে সবগুলাই সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এই R4 এবং R5 কিভাবে যুক্ত আছে আমরা একটু সিকোয়েন্স দেখি। বি সি সি ডি যখন এইভাবে থাকবে তাহলে R4 এবং R5 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আশা করি বুঝছি। এবার আমরা আসি আমাদের চতুর্থ পয়েন্টে। সেখানে আছে কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ ভাগ হচ্ছে এবং কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ মিলিত হচ্ছে। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ ভাগ হচ্ছে এবং কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ মিলিত হচ্ছে। এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে সার্কিটের ম্যাথ আমাদের দ্বারা হবে না। আমরা খেয়াল করি এই এ বিন্দুটাতে আসে, এই আই পরিমাণ কারেন্টটা একটা এই পথে যাচ্ছে এবং আরেকটা কারেন্ট এই পথে যাচ্ছে। তাহলে এই এ বিন্দুতে কারেন্টটা মিলিত হচ্ছে, ভাগ হচ্ছে, এবং বি বিন্দুতে কারেন্টটা মিলিত হচ্ছে। এই যেখানে কারেন্ট ভাগ হবে এবং যেখানে কারেন্ট মিলিত হবে এতটুকুর আমাকে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আই কারেন্টটা এখানে আসে ভাগ হলো কয়টা পথে? দুইটা পথে। একটা I1 এই পথে গেল এবং I2 এই পথে গেল। তাহলে এ বিন্দুতে এসে ভাগ হলো এবং বি বিন্দুতে এসে মিলিত হলো। আশা করি বুঝছি যে কোন বিন্দুতে ভাগ হচ্ছে এবং কোন বিন্দুতে মিলিত হচ্ছে, এবং এটার সাহায্যে কোন বিন্দুতে ভাগ হচ্ছে এবং কোন বিন্দুতে মিলিত হচ্ছে এর মাধ্যমে আমরা ওই দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করব। এই বিভব পার্থক্যটাকে আমি যদি এই R1 রোধের তড়িৎ প্রবাহ জানতে চাই তাহলে এ ও বি এর বিভব পার্থক্যকে এই পথের রোধ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমি R1 রোধের তড়িৎ প্রবাহ পাবো। আশা করি বুঝছি। এখন আমরা দেখি যে তড়িৎ প্রবাহের পথ বিষয়টি বুঝতে হবে। পথ বিষয়টা একটু আগে আমরা আলোচনা করলাম যে এই বিন্দুতে কারেন্টটা তড়িৎ প্রবাহ ভাগ হচ্ছে, এই বিন্দুতে তড়িৎ প্রবাহ মিলিত হচ্ছে। তাহলে এই যে এ বিন্দুতে ভাগ হলো কয়টা পথে ভাগ হয়ে গেল? এ বিন্দুতে আসে দুইটা পথে ভাগ হয়ে গেল, একটা এটা পথ, একটা এটা পথ। যদি বি বিন্দুতে বলি, বি বিন্দুতে তড়িৎ প্রবাহটা কয়টা পথে ভাগ হচ্ছে? তিনটা পথে ভাগ হচ্ছে। একটা কারেন্ট এই বরাবর যাচ্ছে, একটা এই বরাবর যাচ্ছে এবং একটা এই বরাবর যাচ্ছে। আশা করি বুঝছি। বি বিন্দুতে তড়িৎ প্রবাহ কয়টা পথে বিভক্ত হলো? তিনটা পথে। একটা এই একটা পথ, এই একটা পথ এবং এই একটা পথ। আশা করি এতটুকু বুঝছি। আমাদের 6 নম্বর পয়েন্ট দেওয়া আছে, কোন রোধে যে পরিমাণ তড়িৎ প্রবেশ করবে ঠিক একই পরিমাণ তড়িৎ বের হবে। এই যে এ বিন্দুতে যে পরিমাণ কি পরিমাণ তড়িৎ প্রবেশ করছে? আই পরিমাণ তড়িৎ প্রবেশ করছে। তাহলে আই পরিমাণ তড়িৎ প্রবাহটা কয়টা ভাগে ভাগ হয়ে গেল? দুইটা ভাগে। একটা I1 এবং আরেকটা হচ্ছে আমাদের I2। এই যে এখানে ভাগ হয়ে গেল এবং কোথায় মিলিত হলো? বি বিন্দুতে মিলিত হলো। তখন আমরা বলতে পারবো I সমান সমান I1 প্লাস I2। আশা করি বুঝছি। 7 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কোন বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ বিভক্ত হবে এবং যে বিন্দুতে তড়িৎ প্রবাহ মিলিত হবে এই বিভক্ত তড়িৎ প্রবাহ ও মিলিত তড়িৎ প্রবাহ সমান হবে। আমরা দেখি যে বি বিন্দুতে আমাদের তড়িৎ প্রবাহটা কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? তিনটা ভাগে। একটা I3, একটা I4 এবং আরেকটা হচ্ছে আমাদের I6। এই যে বি বিন্দুতে ভাগ হয়ে গেল এবং কোন বিন্দুতে মিলিত হয়ে গেছে? ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বি বিন্দুতে কিন্তু এই আই পরিমাণ কারেন্টটার যদি আমরা ফ্লোটা দেখি যে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, I1 এবং I2। I1 এবং I2 মিলে কি হয়ে গেল? আবার আই হয়ে গেল। এই আইটা বি বিন্দুতে এসে আবার তিনটা ভাগে ভাগ হয়ে গেল, একটা কি I3, I4 এবং I6। এই I3, I4 এবং I6 মিলে আবার কি হতে হবে? I3 প্লাস I4 প্লাস I6 মিলে আবার কি হতে হবে? বি বিন্দুতে কি পরিমাণ কারেন্ট আসছিল? আই পরিমাণ।
তাহলে এটা সমান সমান আই হতে হবে। আশা করি বুঝছি। এবং এই পয়েন্টটা যে কোন রোধে যে পরিমাণ তড়িৎ প্রবেশ করবে ঠিক একই পরিমাণ তড়িৎ প্রবাহ বের হবে। এই যে R7টাতে যদি আমরা খেয়াল করি, এখানে কি পরিমাণ কারেন্ট প্রবেশ করবে? আই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে এবং এই দিক দিয়েও আই পরিমাণ কারেন্ট বের হবে। আশা করি বুঝছি। এখন আমরা সার্কিটের একটা ম্যাথ দেখব। আমরা 7টা প্রশ্ন লিখছি। এই 7টি প্রশ্নের সমাধান করলে সার্কিট রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমরা প্রত্যেকটা বিষয়ে কনসেপ্ট সহকারে একেবারে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্নটি জানতে চেয়েছে, বর্তনীর মোট তুল্যরোধ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এখন সার্কিটের তোমার এই দুটা জানতে চাইলো না, কিন্তু বললো যে বিসি এর বিভব পার্থক্য নির্ণয় করো, বা তোমাকে এটা জানতে চাইলো যে R5 রোধের ক্ষমতা নির্ণয় করো, বা R8 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। যে কোনো প্রশ্নই জানতে চাক না কেন, আমাদেরকে প্রথম দুইটা করতেই হবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। আমাদের প্রথম পয়েন্ট যে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করা। তাহলে এটা আমাদের প্লাস এবং এটা মাইনাস। আমরা জানি প্লাস থেকেই তড়িৎ প্রবাহ শুরু হয়, তাহলে তড়িৎ প্রবাহের দিক এটা। এতটুকু আমরা ক্লিয়ার। দেন আমরা কি করব? নামকরণ করব। তাহলে আমাদের এই বিন্দুটার নাম কি হবে? এ। যতক্ষণ না রোধ পাবো ততক্ষণ নাম চেঞ্জ হবে না। তাহলে এখানে এই বরাবর কোনো নাম পাই নাই, সরি রোধ পাইনি, তাহলে নাম চেঞ্জ হবে না। আমরা এই রোধ পার হয়ে যখনই রোধ পার হব তখনই নাম চেঞ্জ করব। তাহলে রোধ পার হয়ে গেলাম, এই পয়েন্টের নাম দিলাম আমরা কি? বি। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের নাম কি? বি। আমরা এখানে রোধ পার হয়ে গেলাম, তাহলে এই পয়েন্টটার নাম দিব কি? সি। এখানে আমরা আবার এই রোধটা পার হয়ে যাব, তাহলে এই পয়েন্টটার নাম দিব কি আমরা? টি। এখন খেয়াল করি যে এই এতটুকুর মধ্যে কোনো রোধ নাই, তাহলে প্রত্যেকটা পয়েন্টের নাম কি? ডি। আবার এই দিক থেকে চিন্তা করি যে আমরা রোধ পার হয়ে গেছি, যখনই রোধ পার হয়ে যাব আমরা নাম চেঞ্জ করব, তাহলে এই পয়েন্টের নাম ই। এবং খেয়াল করি যে এই এতটুকুর মধ্যে কোনো রোধ নাই, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের নাম আমরা কি বলতে পারি? ই। আশা করি এতটুকু বুঝছি। এবার আমরা তুল্য রোধ নির্ণয় করব। তো আমরা চেষ্টা করব প্রথমে যেই রোধগুলো সমান্তরাল আছে সেগুলো করার। তো আমরা এখান থেকেও শুরু করতে পারি বা এখান থেকেও শুরু করতে পারি। তো আমি এখান থেকে শুরু করলাম যে R8, R9 এবং R10 এই তিনটা রোধ কিভাবে যুক্ত আছে। তো আমরা আলোচনা করছিলাম যে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে ওই রোধগুলা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে ডি এবং ই এর মধ্যে R8, R9 এবং R10 তিনটা রোধ আছে। তাহলে এই তিনটা রোধেই সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে আমরা লিখি যে R8, R9 এবং R10 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP1 সমান আমরা কি লিখবো? 1/R8 প্লাস 1/R9 প্লাস 1/R10। এখন আমরা মান বসাই। 1/6, প্রতিটি রোধের মান হচ্ছে 6 ওহম, তাহলে 1/6 প্লাস 1/6, তাহলে 6 এখানে আমাদের কি আসবে? 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 1/RP1 সমান সমান উপরে 3 নিচে 6। অতএব আমরা বলতে পারি RP1 সমান সমান 6/3। এটা উপরে দিব, তাহলে এই 6টা উপরে যাবে, তাহলে 3/6, 6/3 2, তাহলে আমাদের উত্তর আসলো 2 ওহম। অর্থাৎ এই তিনটার পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করলাম, সেটা হচ্ছে RP1 এবং এটার মান কত আসলো? 2 ওহম। তাহলে এই তিনটা আমরা মিশাই দিলাম। এই তিনটার পরিবর্তে আমরা কয়টা রোধ ব্যবহার করব? একটাই রোধ ব্যবহার করব। এবং এটার মান কত আসলো আমাদের? RP1 এবং এটার নাম আমরা কি দিব?
নাম দিব RP1 এবং মান কত আসলো 2 ওহম। আশা করি বুঝছি। এবার আমরা যে কাজটা করব, যে এই R6 এবং R7 খেয়াল করি সি ও ডি এর মধ্যে কয়টি রোধ আছে? দুইটি রোধ আছে। তাহলে সি ও ডি এর মধ্যে যেহেতু দুইটা রোধ আছে, এই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে করি যে R6 ও R7 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP2 1/R6 প্লাস 1/R7, তাহলে 1/2 প্লাস 1/2, তাহলে আমাদের কি আসলো 2, 1 প্লাস 1, উপরেও 2 নিচেও 2। অতএব RP2 সমান সমান আমরা কি লিখতে পারি 1 ওহম। তাহলে এই R6 এবং R7 এর পরিবর্তে আমরা কি রোধ ব্যবহার করব? RP2। তাহলে এটার নাম হচ্ছে RP2 এবং মান কত আসলো 1 ওহম। আশা করি বুঝছি। এবার আমরা খেয়াল করি R4 এবং RP2, যে এরকম যখন থাকবে BCCD, তাহলে এই দুইটা রোধ কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে, বা অন্যভাবেও চিন্তা করতে পারি প্লাস মাইনাস প্লাস মাইনাস। যখন প্লাস মাইনাস এভাবে যুক্ত থাকবে, তখন সেই রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। বা সহজ কনসেপ্ট, যদি দুইটা বিন্দুর মধ্যে একাধিক রোধ না থাকে তাহলে সেগুলো শ্রেণীতে যুক্ত আছে। তাহলে R4 ও RP2 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব RS1 সমান সমান আমরা কি লিখব? R4 প্লাস RP2, তাহলে 2 প্লাস 1 3 ওহম, RS1 3 ওহম। তাহলে আমরা এই দুইটা রোধের পরিবর্তে কি পেলাম? যে রোধটা পেলাম এই রোধটার নাম হচ্ছে RS1। এখন আমরা খেয়াল করি এই R3, RS1 এবং R5 কোন দুইটা বিন্দুর মধ্যে আছে? বি ও ডি এর মধ্যে আছে। যেহেতু বি ও ডি এর মধ্যে তিনটা রোধ আছে, তাহলে এই তিনটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব R3, RS1 ও R5 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এবং আমরা এর নাম দিলাম RP3। তাহলে 1/RP3 সমান সমান আমরা লিখতে পারি 1/R3 প্লাস 1/RS1 প্লাস 1/R5। তাহলে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তাহলে আমাদের 3 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত আসলো 3/3। P3। অতএব RP3 সমান সমান আমরা কি বলতে পারি 3/3, উপরে গেল 3/3, তাহলে 3 3 কাটা কি আসলো 1 ওহম। আশা করি বুঝছি। অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে আমরা এখন যেই রোধটা পেলাম সেটা কি RP3। এই তিনটা রোধ আর আমরা রাখবো না। আমরা এই তিনটা রোধের পরিবর্তে কয়টা রোধ পেলাম? একটা। এটার নাম কি হলো RP3 এবং এর মান কত আসলো 1 ওহম।
এখন আমরা দেখি এই R1 এবং R2 এই দুইটা রোধ কোন দুইটা বিন্দুর মধ্যে আছে? এ ও বি এর মধ্যে আছে, এ ও বি এর মধ্যে। তাহলে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে সেই রোধ দুইটা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। R1 ও R2 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP4 সমান সমান আমরা লিখতে পারি 1/R1 প্লাস 1/R2। তাহলে 1/4 প্লাস 1/4। তাহলে আমাদের লসাগু আসলো 4। তাহলে উপরে 2 প্লাস 1 প্লাস 1, তাহলে উপরে আসলো 2, নিচে 4। অতএব RP4 সমান সমান আমরা লিখতে পারি 4/2। তাহলে কি আসলো? সমান সমান 2 ওহম। এতটুকু আশা করি বুঝছি। এখন এই দুইটা রোধের পরিবর্তেও আমরা কয়টা রোধ ব্যবহার করব? এখন একটা রোধ। সেটা কি? RP4। তাহলে এই রোধটার নাম কি হলো? RP4। তাহলে এটার মান আমরা কত পাইলাম? 2 ওহম। এখন আমরা খেয়াল করি যে এই তিনটা রোধ কিভাবে যুক্ত আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যুক্ত আছে। তাহলে এই রোধগুলা শ্রেণীতে যুক্ত আছে। তবে আমরা বলতে পারি RP4, RP3 ও RP1 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব তুল্য রোধ RS ইকুয়াল আমরা লিখতে পারি RP4 প্লাস RP3 প্লাস RP1। তাহলে আমাদের মান কত আসলো? 2 প্লাস 1 প্লাস 2, তাহলে 5 ওহম। তাহলে আমরা বর্তনীর মোট তুল্য রোধ কত পেলাম? 5 ওহম। অর্থাৎ এই সবগুলা রোধের পরিবর্তে আমরা এখন যেই রোধটা পেলাম সেটা আমাদের কত আসলো? RS সমান সমান RS এবং এর মান কত? 5 ওহম। আশা করি বুঝছি। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল বর্তনীর মোট তড়িৎ প্রবাহ। তাহলে আমরা বর্তনীর মোট তুল্য রোধ কত পেলাম? 5 ওহম এবং আমাদের তড়িৎ চালক শক্তির মান কত দেওয়া আছে? 30 ভোল্ট। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? তড়িৎ প্রবাহ I সমান সমান কি? V ভাগ R। তাহলে V ভাগ বর্তনীর মোট তুল্য রোধ হচ্ছে আমাদের RS। তাহলে V আমাদের কত? 30 এবং বর্তনীর মোট তুল্য রোধ হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের মোট তড়িৎ প্রবাহ কত আসলো? 6 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল। আশা করি বুঝছি। এখন আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল AB, BD ও DE এর বিভব পার্থক্য নির্ণয়। এই A ও B এর বিভব পার্থক্য নির্ণয়, B এবং D এর বিভব পার্থক্য নির্ণয়, D এবং E এর বিভব পার্থক্য নির্ণয়। তাহলে চলুন আমরা A ও B এর বিভব পার্থক্য নির্ণয় করি। তাহলে A ও B এর বিভব পার্থক্য আমরা লিখব VAB। এটাকে কিভাবে প্রকাশ করব? এবং এটা করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে, এই যে A বিন্দু থেকে A ও B এর নির্ণয় করছি, তাহলে A বিন্দুতে কি পরিমাণ কারেন্ট আসছে? A বিন্দুতে কত কারেন্ট আসছে? 6 অ্যাম্পিয়ার। মোট কারেন্টই তো আসছে। তাহলে আমরা বলতে পারবো I ইনটু, আমরা জানি V ইজ ইকুয়াল টু IR। I এটা, আর কোনটা নিব? এই A ও B এর মধ্যে যে রোধগুলো আছে এই রোধগুলার তুল্য রোধ। এই রোধগুলার তুল্য রোধ আমরা কত পেয়েছি? RP4। তাহলে I এর মান হচ্ছে আমাদের 6 অ্যাম্পিয়ার এবং RP4 আমরা কত পেয়েছি? 2 ওহম। তাহলে কত আসলো? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে A ও B এর বিভব পার্থক্য কত আসলো আমাদের? 12 ভোল্ট। আশা করি বুঝছি। এরপরে আমাদের
বি ও ডি এর বিভব পার্থক্য নির্ণয়। তাহলে বি ও ডি এর বিভব পার্থক্য নির্ণয়। বিভব পার্থক্য এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ভি বি ডি সমান, খেয়াল করি যে আমাদের কারেন্ট তড়িৎ প্রবাহের বিষয়টা বুঝতে হবে। এই এ বিন্দুতে 6 এম্পিয়ার তড়িৎ প্রবাহ আসবে, কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ এই পথে যাবে, কিছু তড়িৎ প্রবাহ এই পথে যাবে, গিয়ে বি বিন্দুতে আবার মিলিত হবে। এবং এই বি বিন্দুতে কত তড়িৎ প্রবাহ আসবে? অবশ্যই 6 এম্পিয়ার। আমরা বলছিলাম কোন একটা বিন্দুতে যেই কারেন্টটা ভাগ হবে এবং যেই বিন্দুতে মিলিত হবে এটা কি হবে? সমান হবে। তাহলে বি বিন্দুতে কত তড়িৎ প্রবাহ আসবে? 6 এম্পিয়ার। আশা করি বুঝছি। তাহলে ভিবিডি কি লিখবো? আই ইনটু এই বি ও ডি এর তুল্য রোধ। বি ও ডি এর তুল্য রোধ আমরা কি পেয়েছি? আরপি 3। আরপি 3। তাহলে আই এর মান হচ্ছে আমাদের 6 এম্পিয়ার এবং আমরা আরপি 3 এর মান কত পেয়েছি? 1 ওহম। তাহলে কত আসলো? 6 ভোল্ট। আশা করি বুঝছি। এখন আমাদের বলছে ডি ও ই এর বিভব পার্থক্য। ডি ও ই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে ভি ডি ই সমান কি হবে? আমরা খেয়াল করে দেখব এই যে বি বিন্দুতে যে তড়িৎ প্রবাহটা ভাগ হইলো তিনটা পথে, একটা পথ এই পথে, এই পথে এবং এই পথে, গিয়ে আবার কত তড়িৎ প্রবাহ কত হবে? 6 এম্পিয়ার। কারণ আমরা জানি যে বি বিন্দুতে এই যে ভাগ হবে এবং ডি বিন্দুতে যে মিলিত হবে এটা কি থাকবে? একই থাকবে। তাহলে এটাও আই ইনটু রোধ। এই ডি ও ই এর মধ্যে যেই রোধগুলো আছে R8, R9 এবং R10, এগুলোর কি রোধ নিতে হবে? তুল্য রোধ। কত পেয়েছি আমরা? RP1। এবং এই মানটা আমাদের কত আসে? RP1 এর মান 2 ওহম। তাহলে 6 ইনটু 2, 12 ভোল্ট। আশা করি বুঝছি। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ নির্ণয়। তাহলে আমরা এখন প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা R1 রোধের তড়িৎ প্রবাহ, এবং এটার নাম দিলাম আমরা কি? I1। এই যে রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য আমাদের সবথেকে যে বিষয়টা কাজে লাগবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। এই R1 রোধটা কোন দুইটা বিন্দুর মধ্যে আছে? এ এবং বি এর মধ্যে। তাহলে এ ও বি এর আগে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। এই বিভব পার্থক্যটাকে এখন আমাদেরকে পদ বিষয়টা বুঝতে হবে যে এইখানে যে কারেন্টটা আসলো, এই যে 6 এম্পিয়ার তড়িৎ প্রবাহ আসলো, এই তড়িৎ প্রবাহটা এ বিন্দুতে এসে দুইটা পথে ভাগ হবে। একটা এই বরাবর যাবে, একটা এই বরাবর যাবে। তো এটার নাম দিলাম আমরা I1 এবং এটার নাম দিলাম আমরা কি? I2। তাহলে এই I1 সমান সমান কি হবে? এই এ ও বি এর এই রোধটা যেই দুইটা বিন্দুর মধ্যে আছে এটার বিভব পার্থক্য ভাগ হচ্ছে এইটা, এই রোধটা যেই পথে আছে এই পথে আছে এই পথের রোধ। তাহলে ভি এ বি, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য ভাগ হচ্ছে এই পথের রোধ। এই পথে শুধুমাত্র কি রোধ আছে? R1। তাহলে R1। তাহলে আমাদের মান কত আসবে? বিভব পার্থক্য আমরা কত পেয়েছি? 12। আর আমাদের রোধ কত? 4। তাহলে 4, মান আমাদের কত আসলো? 3 এম্পিয়ার। আশা করি বুঝছি। এবার R2 রোধের তড়িৎ প্রবাহ। এটা আমরা কি ধরলাম? I2। এখন দেখি এই R2 রোধটা কোন দুইটা বিন্দুর মধ্যে আছে? এ ও বি এর। তাহলে আগে এ ও বি এর বিভব পার্থক্য আমরা পেয়েছি VAB ভাগ এই পথের রোধ। এই পথের রোধ কত? R2। তাহলে VAB এর মান কত? 12 ভাগ
4, তাহলে কত এম্পিয়ার আসলো? 3 এম্পিয়ার। এখন খেয়াল করি এ বিন্দুতে কত তড়িৎ প্রবাহ ছিল? 6 এম্পিয়ার। এটা কয়টা পদে ভাগ হইলো? দুইটা পদে, একটা I1 এবং I2। I1 আসলো আমাদের 3 এম্পিয়ার, I2 আসলো আমাদের কত? 3 এম্পিয়ার। 3 এবং 3 মিলে আবার কত হয়ে গেল? 6 এম্পিয়ার, যে কথাটা আমরা বারবার বলছিলাম। এবার R3 রোধের তড়িৎ প্রবাহ, R3 রোধের তড়িৎ প্রবাহ। এখন খেয়াল করি যে নাম দিলাম আমরা I3, যে এই R3 রোধটা কোন দুইটা বিন্দুর মধ্যে আছে? B এবং D এর মধ্যে। তাহলে এই B ও D এর বিভব পার্থক্যকে এই R3 রোধ দিয়ে ভাগ দিতে হবে। কারণ আমরা যদি খেয়াল করি B এবং D এর মধ্যে পদ আছে কয়টা? এখানে দেখি 3টা পদ আছে। এই পথে কেবলমাত্র R3 রোধটাই আছে। তাহলে VBD ভাগ R3, তাহলে VBD এর মান কত? আমরা পেয়েছি 6 ভোল্ট এবং R3 এর মান আমাদের কত? 3, তাহলে কত আসলো? 1 এম্পিয়ার। এবার R4 রোধের তড়িৎ প্রবাহ, আমরা একটু কাজ করব। এই R4 রোধের তড়িৎ প্রবাহ বের করার আগে আমরা R5 রোধের তড়িৎ প্রবাহ বের করব। কারণ একটু খেয়াল করি যে এই যে B বিন্দুতে কারেন্টটা 3টা পথে ভাগ হয়েছে, সেক্ষেত্রে এই রোধটাতে কয়েকটা রোধ আছে এই পথে, এবং এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা আগে এই কাজটা করব যে R5 রোধের তড়িৎ প্রবাহ, I5 সমান আমরা কি খেয়াল করব যে এই R5 রোধের দুইটা প্রান্ত, একটা B এবং একটা D, তাহলে VBD ভাগ R5 কত আসলো? 6 ভাগ R5 এর মান কত? সরি, আমাদের এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, এখানে 2 এম্পিয়ার আসবে। তাহলে 6 ভাগ 3 কত আসবে? 2 এম্পিয়ার। আশা করি বুঝছি। এবার খেয়াল করি যে বি বিন্দুতে মোট কত তড়িৎ প্রবাহ আসে? 6 এম্পিয়ার। তার মধ্যে 2 এম্পিয়ার এই পথে গেল, 2 এম্পিয়ার এই পথে গেল। তাহলে বাকি 2 এম্পিয়ার কোন পথে যাবে? R4 এর মধ্য দিয়ে যাবে। যদি আমরা এটা না করতে চাই, তাহলে এভাবে খেয়াল করি যে এই R4 এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। এখানে এই B এবং D এর মধ্যে 3টা পদ আছে, একটা এই পথ, তাহলে এই পথের তুল্য রোধ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে R4 আমরা জেনে গেলাম যে R4 এর তড়িৎ প্রবাহ কত আসবে? 2 এম্পিয়ার। I4 সমান সমান VBD ভাগ এই পথের তুল্য রোধ। এই পথের তুল্য রোধ আমরা 2 2 মিলে 1 পেয়েছিলাম, 1 এবং 2 কত আসবে? 3, তাহলে 3 কত আসবে? এখানে 3, তাহলে VBD এর মান কত ছিল? 6 ভাগ 3 কত আসবে? 2 এম্পিয়ার। আশা করি বুঝছি। R6 রোধের তড়িৎ প্রবাহ, I6 আমরা কি লিখব? এই যে R6 রোধটা কোন দুইটা বিন্দুর মধ্যে আছে? C এবং D, কারণ এখানকার প্রত্যেকটা পয়েন্টের নাম হচ্ছে D। তাহলে আগে আমাকে C ও D এর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে কি করব? VCD ভাগ হচ্ছে কি? R6। এখন বিভব পার্থক্য নির্ণয় করার জন্য আমাকে, যেহেতু C ও D এর বিভব পার্থক্য নির্ণয় করব, তাহলে C বিন্দুতে কত কারেন্ট আসছে বা তড়িৎ প্রবাহ আসছে খেয়াল করে দেখি। এই দিক দিয়ে আমাদের কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ আসছে? 2 এম্পিয়ার। তাহলে আমরা একটা পয়েন্ট পড়ছিলাম যে কোনো একটা রোধে যে পরিমাণ তড়িৎ প্রবেশ করবে সে পরিমাণ তড়িৎ বের হবে। তাহলে 2 এম্পিয়ার প্রবেশ করলে এই দিক দিয়ে কত বের হবে? 2 এম্পিয়ার। তাহলে C বিন্দুতে তড়িৎ প্রবাহ কত আসবে? 2 এম্পিয়ার। তাহলে 2 ইনটু C ও D এর তুল্য রোধ। C ও D এর মধ্যে যেই দুইটা রোধ আছে এদের তুল্য রোধ আমরা কত পেয়েছিলাম? 2 এবং 2 করলে কত পাবো? 1 ভাগ হচ্ছে কত আমাদের? 2, তাহলে 2 ভাগ 2 1 এম্পিয়ার। আশা করি বুঝছি। R7 রোধের তড়িৎ প্রবাহ,
I7 সমান সমান আমরা কি লিখতে পারি, এই R7 রোধটা সি ও ডি বিন্দুর মধ্যে আছে, তাহলে ভিসিডি ভাগ R7। তাহলে ভিসিডি এর মান আমরা কত পাইলাম 2, তাহলে 2 ভাগ 2 কত আসবে 1 অ্যাম্পিয়ার। আশা করি বুঝছি। এবার R8 রোধের তড়িৎ প্রবাহ। খেয়াল করি এই R8 রোধটা ডি এবং ই বিন্দুর মধ্যে আছে, তাহলে প্রথমে আমাদেরকে ডি ও ই এর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা I8 নাম দিলাম এবং কি লিখব ভিডি ভাগ R8। তাহলে ডি ও ই এর বিভব পার্থক্য আমরা কত পেয়েছি 12 ভাগ R8 এর মান আমাদের কত 6, তাহলে কত অ্যাম্পিয়ার আসবে 2 অ্যাম্পিয়ার। আশা করি বুঝছি। এবার আমাদের R9 রোধের তড়িৎ প্রবাহ। I9 সমান সমান কি লিখবো ভিডি, যেহেতু R9 রোধটিও ডি এবং ই বিন্দুর মধ্যে আছে, ভিডি ভাগ R9, তাহলে 12 ভাগ 6 কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। R10 রোধের তড়িৎ প্রবাহ। I10 সমান সমান এই R10 রোধটা ডি এবং ই বিন্দুর মধ্যে আছে, তাহলে ভি ডি ভাগ R10। তাহলে ডি ই এর বিভব পার্থক্য আমরা কত পেয়েছি 12 ভোল্ট, 12 ভাগ 6 তাহলে কত আসলো 2 অ্যাম্পিয়ার। আশা করি বুঝছি। এভাবে আমরা খুব সহজেই প্রত্যেকটি রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো। আমাদের যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে বিন্দুর বিভব পার্থক্য, এই কনসেপ্টটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আশা করি বুঝছি। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখি যে প্রতিটি রোধের ক্ষমতা নির্ণয়, অর্থাৎ এখানে যে রোধগুলো ব্যবহার করা হয়েছে, যে রোধগুলো আছে এই রোধগুলোর আমাদের ক্ষমতা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা R1 রোধের ক্ষমতা নির্ণয় করব। তাহলে R1 রোধের ক্ষমতা সমান আমি P1 লিখলাম। P1 সমান সমান আমরা ক্ষমতা নির্ণয়ের তিনটা সূত্র জানি, P সমান সমান V স্কয়ার ভাগ R, P সমান সমান I স্কয়ার R, P সমান সমান VI। যেহেতু আমরা প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ জানি, এবং রোধ তো জানি, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে প্রত্যেকটা রোধের ক্ষমতা নির্ণয় করব। তাহলে P1 সমান সমান কি লিখব, এই রোধটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, কি পরিমাণ তড়িৎ প্রবাহ I1 পরিমাণ, তাহলে I1 স্কয়ার ইনটু R1। I1 এর মান আমরা কত পেয়েছি 3, তাহলে 3 স্কয়ার ইনটু 4, তাহলে কত আসলো 3 স্কয়ার 9 ইনটু 4, তাহলে 36 ওয়াট। এখন R2 রোধের ক্ষমতা। P2 সমান সমান আমরা কি লিখব I2 স্কয়ার ইনটু R2। I2 এর মান আমরা কত জানি 3, তাহলে 3 স্কয়ার ইনটু 4, তাহলে এটাও কত আসবে 36 ওয়াট। এবার আমরা R3 রোধের ক্ষমতা নির্ণয় করব। তাহলে P3, তাহলে R3 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে I3, তাহলে I3 স্কয়ার ইনটু R3। I3 এর মান আমরা কত জানি 2, তাহলে 2 স্কয়ার ইনটু R3 এর মান আমরা কত জানি 3, তাহলে কত আসবে 2 স্কয়ার 4, 4 ইনটু 3 12 ওয়াট। R4 রোধের ক্ষমতা। P4 সমান সমান আমরা কি লিখব I4 স্কয়ার ইনটু R4। I4 এর মান আমরা কত পেয়েছি 2, 2 স্কয়ার ইনটু R4 এর মান আমাদের কত 2, তাহলে 2 স্কয়ার 4 ইনটু 2, তাহলে 8 ওয়াট। R5 রোধের ক্ষমতা। R5 রোধের ক্ষমতা
P5 P5 সমান সমান কি লিখবো I5 স্কয়ার ইন্টু R5 I5 এর মান আমরা কত পেয়েছি 2 2 স্কয়ার ইন্টু R5 এর মান হচ্ছে আমাদের 3 তাহলে কত আসবে 4 ইন্টু 3 12 ওয়াট R6 রোধের ক্ষমতা P6 সমান সমান আমরা কি লিখবো I6 স্কয়ার ইন্টু R6 I6 এর মান আমরা কত পেয়েছি 1 এম্পিয়ার তাহলে 1 স্কয়ার ইন্টু R6 এর মান কত 2 তাহলে আমরা কত পাবো 2 ওয়াট R7 রোধের ক্ষমতা P7 তাহলে কি লিখবো I7 স্কয়ার ইন্টু R7 I7 এর মান আমরা কত জানি 1 তাহলে 1 স্কয়ার ইন্টু 2 তাহলে আমাদের কত আসলো 2 ওয়াট এবার R8 রোধের ক্ষমতা আমরা সবসময় আমাদের যেহেতু তড়িৎ প্রবাহ জানা আছে এজন্য আমরা খুব সহজেই করতে পারবো শুধু তড়িৎ প্রবাহটার উপর স্কয়ার ইন্টু ওই রোধটা তাহলে R8 I8 এর মান আমরা কত জানি 2 এম্পিয়ার হ্যাঁ 2 এম্পিয়ার তাহলে 2 স্কয়ার ইন্টু R8 এর মান আমরা কত জানি 6 তাহলে 2 স্কয়ার 4 4 ইন্টু 6 24 ওয়াট R9 রোধের ক্ষমতা P9 সমান আমরা কি লিখবো I9 স্কয়ার ইন্টু R9 তাহলে I9 এর মান আমরা কত জানি 2 2 স্কয়ার ইন্টু 6 তাহলে এটাও কত আসবে 24 ওয়াট R10 রোধের ক্ষমতা P10 সমান আমরা কি লিখবো I10 স্কয়ার ইন্টু R10 তাহলে আমাদের মান কত আসবে I10 এর মান হচ্ছে 2 স্কয়ার ইন্টু R10 এর মান হচ্ছে 6 এটাও 24 ওয়াট আশা করি বুঝছি আমাদের 6 নম্বর প্রশ্ন ছিল BC এর বিভব পার্থক্য নির্ণয় তাহলে আমাদের BC এর বিভব পার্থক্য B বিন্দুতে কত তড়িৎ প্রবাহ ছিল এখন আমাদের এটা করা যাবে না যে B বিন্দুতে কত তড়িৎ প্রবাহ B বিন্দুতে কিন্তু 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আসছিল কিন্তু কথা হচ্ছে এই পথটাতে BC এর এই রোধটার মধ্য দিয়ে আমাদের কত তড়িৎ প্রবাহ গেছে আমরা দেখলাম 2 অ্যাম্পিয়ার তাহলে B ও C এর বিভব পার্থক্য VBC সমান আমরা কি লিখব যে এই রোধটার মধ্য দিয়ে আমাদের কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে কি পরিমাণ 2 অ্যাম্পিয়ার তাহলে 2 আমরা কি জানি তাহলে কি লিখব I4 ইনটু R4 I4 এর মান কত 2 ইনটু R4 এর মান কত আমাদের 2 তাহলে কত 4 ভোল্ট আশা করি বুঝছি এবার আমাদের 7 নম্বর প্রশ্ন এটাতে ছিল যে A B C D ও E বিন্দুর বিভব নির্ণয় করো অর্থাৎ আমাদের যে সার্কিটের প্রত্যেকটা বিন্দু আছে A B C D ও E বিন্দুর কি জানতে চেয়েছে বিভব জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে যখনই বিন্দুর বিভব জানতে চাইবে আমাদের একেবারে শুরু থেকে শুরু করতে হবে আমার এই কয়েকটা বিন্দুর বিভব জানতে চাইলো না শুধুমাত্র ডি বিন্দুর বিভব জানতে চাইলো তবুও আমাদের একেবারে শুরুর যে বিন্দু এই বিন্দু থেকে শুরু করতে হবে চলুন শুরু করি এ বিন্দুর বিভব তাহলে এই যে বিভব কত 30 ভোল্ট এটার অর্থ কি যে আমাদের উচ্চ বিভব হচ্ছে 30 ভোল্ট এবং নিম্ন বিভব হচ্ছে আমাদের 0 ভোল্ট তাহলে এই এ বিন্দুর বিভব কত এই পয়েন্টটাও এ এই পয়েন্টটাও এ এই পয়েন্টটাও এ তাহলে এ বিন্দুর বিভব আমাদের কত ভোল্ট 30 ভোল্ট আমরা এইভাবে লিখব VA সমান সমান 30 ভোল্ট বি বিন্দুর বিভব VB এখন খেয়াল করি আমাদের বি বিন্দুর বিভব জানতে চেয়েছে
তাহলে কি করব, এই এ বিন্দুর বিভব থেকে এইখানে আমাদের কিছু পরিমাণ বিভব খরচ হয়েছে, যেটাকে বলে বিভব পতন। তাহলে এখানে কি পরিমাণ বিভব পতন হয়েছে? ভি এ বি পরিমাণ, ভি এ বি পরিমাণ, এ ও বি এর যেটা বিভব পার্থক্য সে পরিমাণ বিভব এখানে পতন হয়েছে। এজন্য আমরা কি করব, এ বিন্দুর বিভব থেকে এইখানে যে পরিমাণ বিভব পতন হয়েছে এটা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা বি বিন্দুর বিভব পাবো। তাহলে ভিবি সমান সমান আমরা কি লিখব, ভি এ মাইনাস ভি এ বি। আশা করি বুঝছি প্রশ্ন। তাহলে এ বিন্দুর বিভব 30 ভোল্ট এবং ভি এ বি আমরা কত পেয়েছি, 12। তাহলে কত আসলো, 18 ভোল্ট। আমরা বি বিন্দুর বিভব পেয়ে গেলাম। এবার সি বিন্দুর বিভব, সি বিন্দুর বিভব ভিসি। সি বিন্দুর বিভব আমরা কি পাবো, এই বি বিন্দুর বিভব থেকে এইখানে কি পরিমাণ বিভব খরচ হয়েছে। তাহলে কি লিখবো, ভিবি মাইনাস ভি বিসি। তাহলে ভিবির মান কত, আমরা পাইলাম হচ্ছে 18 ভোল্ট। তাহলে 18 মাইনাস, আমরা একটু আগেই দেখলাম 6 নম্বর প্রশ্নে যে আমাদের ভিবিসি এর মান কত, 4। তাহলে কত আসলো, 14 ভোল্ট। এবার আমাদের ডি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব ভিডি সমান সমান আমরা কিভাবে লিখতে পারি, আমরা দুই ভাবে করতে পারি। আমরা সি বিন্দুর বিভব থেকে সিডি এর বিভব পার্থক্যটা বিয়োগ করতে পারি, অথবা বি বিন্দুর বিভব থেকে এই পুরোটার বিভব পার্থক্য বিয়োগ করতে পারি। তো আমরা এটাই করি যে ভিবি মাইনাস ভি বিডি। তাহলে ভিবি এর মান হচ্ছে 18 ভোল্ট মাইনাস ভিবিডি 6 ভোল্ট। তাহলে আমাদের কত, 12 ভোল্ট। এবার আমাদের শেষ বিন্দু যে ই বিন্দুর বিভব কত, ই বিন্দুর বিভব ভিই। কি লিখব, আমরা ডি বিন্দুর বিভব থেকে এইখানে যে পরিমাণ বিভব পতন হয়েছে এটা কি করব, বিয়োগ করব। তাহলে ভিডি মাইনাস ভিডি, আমরা ভিডির মান পেয়েছি 12 মাইনাস, এবং ডি ও ই এর বিভব পার্থক্য আমরা কত পেয়েছি, 12। তাহলে আমাদের কত আসলো, 12 মাইনাস 12, 0 ভোল্ট। এই যে ই বিন্দুর বিভব 0 ভোল্ট আসলো, এটা দিয়েও আমরা শিওর হতে পারি যে না, আমার অঙ্কে কোনো ভুল যায়নি, কারণ এই ই বিন্দুর বিভব 0 ভোল্ট আসতেই হবে। আশা করি বুঝছি। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।